নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাতে এসেছি নাম ভুতুড়ে। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। আমি যতই বলি ভূত নেই, ওসব সেফ গাঁজার কলকে কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মটকাবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা, একটা চীনাবাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, দেখে দে তোর ভূত। আমার কাছে এসেই দেখুক না বাচাদন, আমি নিজেই তার ঘাড় মুটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁ ভ্যাঁ করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নওগাঁ ব্র্যান্ড শিখে তুলে রাখ, আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেসটা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে। তাই বলে তুই অমর ষণ্ডের মতো চেঁচাবি, এর মানে কি? কেসটার আগে ভোঁ ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাতটা চেপে ধরলে, বললে, আহা হা, চটছিস কেন? সবাই তো আর প্যালা হতভাগার মতো নাস্তিক নয়। আমি নিজে বলছি, স্বচক্ষে আমি ভূত দেখেছি। সত্যি? কেসটার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল। আমি বললাম, বাজে বাজে, তবে শোন, শুনে চক্ষু আর কর্ণের বিবাদ ভঞ্জন কর। কিন্তু কেসটা, তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি, বড্ড খিদে পেয়েছে। এমনিতে কেসটা হার কেপ্পন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, সবসময় পরশময়ী প্রদীপ তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙাড়া আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলো অর্ধেকের উপর একাই সাবার করে দিল। বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বললে, তবে শোন, বছর 3 আগের কথা, ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধার, বুঝলি? হাসা জায়গা, যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম একেবারে। বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষাক রাত্রে পটল তুল। ওফ, লোকটা যতদিন বেঁচে ছিল গ্রাম শুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাজখাই গলা, খিটখিটে মেজাজ, বাড়িতে কাক বসলে হার্ট ফেল করত। বেড়াল কুকুর পর্যন্ত বাড়ির ত্রিভের সীমানায় ঘেঁষত না। বউটা তো আগেই মরেছিল। ছেলেটা কোথায় ওই জব্বলপুর না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছে। বাড়িতে বুড়ো একাই থাক। তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেটাই পাহারা দিত। এমন এক বিধিকিচ্ছিরি লোক যে বিধিকিচ্ছিরি সময় মারা যাবে, তাতে সন্দেহ কি? সেদিন বেশ মিটে মিটে বৃষ্টি নেমেছিল ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি। এমন সময় ডাক এলো, মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় ওরকম গন্ডা গন্ডা বেরিয়ে গেছে। বাঞ্ছা ভ্রুকুটি করে বললে, আরে আগে শোন না বাপু, পরে যত খুশি বকর বকর করিস। কেসটা বললে, ঠিক। তারপরে এমন একটা চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বাউন হলে নিঘাত ভস্য করে ফেলত। বাঞ্ছা বলে চলল, কি আর করি, বেরোতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো আর কোনো কাজের কথা নয়। যতই খিটখিটে লোক হোক, মানুষ হিসাবে একটা কর্তব্য আছে তো আমার। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কারো সারা শব্দ মেলেনি। কেউ কাঁপা কাঁপা গলায় বলছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে। কাজে আমাদের 4 জনকেই কাঁধে নিতে। দুজনের 2 হাতে লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরা। মুখুজ্জেদের নরেশ আক্ষেপ করে বললে, জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মরেও একখানা খেল দেখিয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপটিপ বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষার পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা।
চারিদিক কালির মতো অন্ধকার। গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দত্ত দানার মতো মাথা নাড়ছে। বিদ্যুতের চমকানিতে চোখ ধাঁধা লাগছে। বৃষ্টির মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। বৃষ্টির ছাটে চটচট করে ফাটছে লন্ডনের চিমনি, পা পিছলে যেতে চাইছে। ঠান্ডা হাওয়ায় আর বৃষ্টির ঝাপটা লেগে চোখ ঝালা করছে। ভোগান্তি আর কাকে বলে? বলহরি হরিবোল, বলহরি হরিবোল চেঁচাতে চেঁচাতে চললাম আমরা চারজনে। কাঁধের উপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড়টা সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি করে হাসছে ওই হাট চালানো লোকটা। মনে মনে অভিসম্পাত করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা চারজনেই নয়, বুড়োর দুটো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মরাকে কাঁধে নিতে পারবে না, তাই তারা কুরুল কাঁধে আসছিল পেছনে পেছনে কাঠ কেটে আনবে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো গেল। শ্মশান ঠিক গায়ের কাছে নয়, বেশ বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়ি ঘর কিছুই নেই, অনেকটা পর্যন্ত। ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার বন, সেখানে একটা মাত্র টিনের চালা ঘর। অবশ্য চারিদিকে তার দেওয়াল ফেয়ালের কোনো বালাই নেই, একেবারে ফাঁকা। এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। সিঁড়ি প্রায় 15 পৈঠে। এখন বর্ষার জলে 3-4খানা মাত্র জেগে রয়েছে। ভাঙাচুরো অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির উপরেই মরাটাকে নামালাম, এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবানো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রা হবে। তাছাড়া এই সুবিধেও আছে যে কারুকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার ঠিক নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারিদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের, ভূত নয় তো। লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে ওই নামানো মরাটার উপরে। কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা। শিয়ালে টিয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ বীতস্বরে নরেশ বলল, মরাটা একটু নড়ে উঠল না? আমরা বললাম, ধ্যাৎ, তো চোখের ভুল। খানিক পরে আবার পটলা বললে, মরাটা সত্যি নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন ছিল তার বুকের ছাতি, তেমনি বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বললে, আরে ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে। এবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার সমস্ত শরীর একটা ঝাঁকুনি খেয়ে উঠল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি একটু নড়ে উঠল। ওই জলের দিকে যেন আস্তে আস্তে নেমে যাচ্ছে। ও কি, ও কি? আমি, নরেশ আর পটলা একসঙ্গে আত্মনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, ধমক দিয়ে বললে, দত্তর ভিতর ডিমস। পেছল সিঁড়ি তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে। তারা, আমি তুলে নিয়ে আসি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিল, কিন্তু কি সাংঘাতিক! কানুর টানকে অস্বীকার করেও মরাটা যেন আরো নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে চাপটে ধরলে, কিন্তু আশ্চর্য, কানু রাখতে পারলে না। 2 ধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস তার উবে গেল। এবার কানু আকুল হয়ে চিৎকার করতে লাগলো, ওরা তোরা ছুটে আয়, মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই, তা জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও। কানু বললে, পারছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। তারপর যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাট্টিসার মরাটার গায়ে সে কি অমানুষিক শক্তি! একদিকে আমরা 4 জন, অন্যদিকে মরা একা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল
আমাদের কোমর ছাড়িয়ে পেট পর্যন্ত উঠল, তারপর এসে পৌঁছলো বুক পর্যন্ত। তারপর তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, চলেছে গঙ্গার অতল জলে। সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞান গুম্মি যেন লোপ পেয়ে গেছে আমাদের। একটা আচ্ছন্নতার ঘোরে যেন মরিয়া, অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো যে, সে ক্ষমতাও আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আর আমরা পাচ্ছি না কানুকে। যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে। আর দেরি নেই মৃত্যুর। চারিদিকে গঙ্গার অন্ধকার, কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে পেটপুরির অন্ধকার জগৎ। এই মরাটা তারও এদিকে আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সমস্যারে আত্মনাদ করে উঠলাম। ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল। ছিলাম 4 জন, হলাম 6 জন। পূর্ণ দমে চলতে লাগলো সে অমানসিক টাগ অফ ওয়্যার। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয় লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো। তখনও প্রচণ্ড টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে, গলা জল থেকে বুকের জলে। তারপর ওদিকের টানটা ঝড়াং করে ঝেড়ে গেল। সঙ্গে সঙ্গে মরাটা একেবারে ছিটকে এলো ওপরে, আর আমরা 6 জন হুড়মুড় করে ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়লাম। ধুস! ঠিক তৎক্ষণাৎ ঘাটের উপর জলের মধ্যে দেখা দিলে পাঞ্চা থামল। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কি ভেসে উঠল? ধীরে সুস্থে বাঞ্ছা বললে, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করলে। আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ। সেই বেটাই আমি হো হো করে এসে উঠলাম। কেষ্টা তরাক করে লাফিয়ে উঠল। মিথ্যাবাদী, জোচ্চোর। বাঞ্ছা বললে, হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা। ভূতের জয় জয়কার হোক তোর। নিরুত্তরের কেষ্টা হন হন করে নেমে গেল রাস্তায়। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।